বাংলাদেশ এবং ভারত এই দুই দল যখন এখন মুখোমুখি হয় যে কোনো খেলাতে, সেটিতে একটি বাড়তি উত্তেজনা, বাড়তি উত্তাপ, বাড়তি আকর্ষণ অবশ্যই যোগ করে। এবং এখন দুই দেশের যে কোনো খেলায় একটা বাড়তি একটা হাইপ বা উন্মাদনা তৈরি হয়। আগামী 25শে মার্চ বাংলাদেশ বনাম ভারত ফুটবল দলের যে ম্যাচটি, এই ম্যাচ সামনে রেখে আরও উন্মাদনা বেড়েছে একটি কারণে। একাধিক কারণ থাকতে পারে, তবে আমি বলবো একটি কারণে। এবারের এই বাংলাদেশ দলে একটি বাড়তি মাত্রা যোগ করেছেন হামজা চৌধুরী। লেস্টার সিটির সাবেক এই তারকা ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে তিনি বাংলাদেশ দলে খেলবেন। এটা অনেক দিন ধরে বাংলাদেশ ফুটবল দলে নানা ধরনের আমরা আলাপ শুনছিলাম। এটা অনেক আগের থেকে, গত 4-5 বছর ধরে বা 6-7 বছর ধরেই হামজা চৌধুরী বাংলাদেশে আসবে, বাংলাদেশে খেলতে চায়। এটা আমরা নানা ধরনের সাক্ষাৎকারে, নানা ধরনের আলোচনায় আমরা শুনেছি। ইভেন হামজা চৌধুরী একবার আমাকেও একটা ইন্টারভিউতে দিয়ে বলেছিলেন তিনি বাংলাদেশ দলের খেলতে উন্মুখ। এটা আসলে অনেককেই বলেছেন তিনি, কিন্তু আমরা একবার কথা বলার সুযোগ হয়েছিল হামজা চৌধুরীর সঙ্গে। তিনি তখন লেস্টার সিটিতে খেলতেন, 2022 সালের কথা বলছি। সে হামজা চৌধুরী অবশেষে বাংলাদেশে আসছেন। ঢাকায় ফিরে একটা প্রেস কনফারেন্স হবে, এরপরে শিলংয়ে চলে যাবেন 20 মার্চ বাংলাদেশ দলের সঙ্গে। শিলংয়ের এই এএফসি চ্যাম্পিয়নশিপের এই বাছাইয়ের ম্যাচটাকে ঘিরে এবার বেশ একটা আগ্রহ উন্মাদনা তৈরি হয়েছে, শুধু বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও। ইন্ডিয়ার যারা ফুটবল প্রেমী তারা খোঁজ নিচ্ছেন গভীর আগ্রহ নিয়ে। এরকম বাংলাদেশ দলকে নিয়ে এরকম আগ্রহ চিন্তা এর আগে কখনো আমরা খুব একটা দেখি না একটাই কারণে, দুই দলের আসলে শক্তিমত্তায় অনেক পার্থক্য। একটা দল ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক ভালো অবস্থানে। লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া আছে 125-এ, বাংলাদেশ সেখানে 185-তে। সো দুই দলের মুখোমুখি লড়াইও একটা বিস্তর পার্থক্য। 1978 সালে প্রথমবার দুই দল মুখোমুখি হয়েছিল। এরপরে গত 46 বছরে 46-47 বছরে 26 বার মুখোমুখি হয়ে বাংলাদেশ বেশিরভাগ ম্যাচই, মানে 50% ম্যাচই হেরেছে। বাংলাদেশ জিতেছে মাত্র 2টিতে, আর 12টি ড্র। তা বাংলাদেশ প্রথম ভারতকে হারিয়েছিল 1991 সালে কলম্বো সাব চ্যাম্পিয়নশিপে। এবং 2003 সালে মতিউর রহমান মুন্না, অবশ্যই ওই ম্যাচটি স্কোর লাইন বলবে 1-1 ড্র, বাট ওই ম্যাচটা পরে মতিউর মুন্নার একটি গোল্ডেন গোল ছিল একসময় ফিফার নিয়মে, সে গোল্ডেন গোলে জিতেছিল। এবং লম্বা সময় বাংলাদেশ জয়হীন এই ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়ার ধারে ভারে, রেকর্ডে, পরিসংখ্যানে, সব দিক থেকে বাংলাদেশ ফুটবল দলের চেয়ে অনেক অনেক এগিয়ে। ইন্ডিয়া বিশ্ব ফুটবলে খুব ভালো অবস্থান কোনো নয়, অবশ্যই এটা আমরা জানি। ফিফা র্যাঙ্কিংয়েও 100-র উপরের দল। তবুও সামগ্রিকভাবে বাংলাদেশ ফুটবলের চেয়ে ইন্ডিয়ান ফুটবলটা অনেক এগোনো, এটা তো স্বীকার করার সুযোগই নেই। কিন্তু এবার ইন্ডিয়ানরা কেন বাংলাদেশ দলকে একটু বেশি গুরুত্ব দিচ্ছে, বেশি ফোকাস, আমি খেয়াল করছি গত কয়েকদিনে ওদের মিডিয়াতে আসছে, ওদের কন্টেন্ট ক্রিয়েটররা বাংলাদেশ টিমকে চুলচেরা বিশ্লেষণ করছে। এর মূল কারণ বাংলাদেশ দলে একাধিক ইউরোপিয়ান ফুটবলার যোগ হয়েছে। এর মধ্যে অন্যতম যেটা বলছিলাম হামজা চৌধুরী, আনডাউটলি তিনি এখন এই মুহূর্তে যদি হামজা চৌধুরী বাংলাদেশ দলে খেলেন তাহলে সাউথ এশিয়ার সেরা প্লেয়ার তাকে আপনাকে কাউন্ট করতে হবে। হামজা চৌধুরী খেলছেন, আরও একজন প্রবাসী ফিল্ডার যোগ হয়েছেন এরই মধ্যে, ফাহমিদুল ইসলাম, 18 বছর বয়স, তিনি ইতালিয়ান প্রবাসী, তিনি যুক্ত হয়েছেন বাংলাদেশ দলে। এই যে ইউরোপিয়ান ফুটবলাররা বাংলাদেশ দলে যোগ হচ্ছে, এটা অবশ্যই ইন্ডিয়ার একটা কনসার্ন। আপনি খেয়াল করুন, জাস্ট ইন্ডিয়ান ম্যাচের আগে, বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের আগে তারা 40 বছর বয়সী সুনীল ছেত্রীকে ফিরিয়েছে। সুনীল ছেত্রী অবসরে চলে গিয়েছিলেন, কিন্তু তাকে আবার ফিরিয়েছে তাদের স্প্যানিশ কোচ মানালো মার্কেস। কেন সুনীল ছেত্রীকে ফিরিয়েছে? অবশ্যই বাংলাদেশ টিম এখন যেরকম ইউরোপিয়ান ফুটবলাররা যোগ হচ্ছে, এটা তাদের ভাবনায় আছে, চিন্তায় আছে। আরও একটি কারণে, ইন্ডিয়ার টিম গোল পাচ্ছে না। তাদের যে স্ট্রাইকাররা বর্তমানে আছেন তারা খুব একটা গোল বের করতে পারছেন না। স্কোরার তিনি খুঁজছেন একজন জাত স্কোরার। তো এখন তরুণরা যারা বা এই সময় যারা তাদের দলে খেলছে তারা খুব একটা হ্যাপি করতে পারছে না স্প্যানিশ কোচকে, ইন্ডিয়ান টিমের। ওই অভিজ্ঞ সুনীল ছেত্রীর উপরই তিনি ভরসা করতে যাচ্ছেন। এ নিয়ে তাকে বেশ আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু তাতেও তিনি, তার যুক্তি আছে যে এই মুহূর্তে আইএসএল বা ডোমেস্টিক ফুটবলে, ইন্ডিয়ান ডোমেস্টিক ফুটবলে সব ভালো গোলদাতাদের মধ্যে সুনীল ছেত্রীকে এগিয়ে রাখতে হবে। তাহলে তিনি যদি 40 বছর বয়সে গোল দিতে পারেন, তাহলে কেন তাকে অবসর ভাঙা ফেরাবেন না? এটা হচ্ছে তাদের কোচের যুক্তি। আর সুনীল ছেত্রী তো আপনি জানেন, এটা একটা এমন একটা নাম, আমরা তাকে বলা হয় সাউথ এশিয়ার মেসি। তিনি কিন্তু জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতার যে তালিকাটা ওয়ার্ল্ড ওয়াইড, সেই তালিকার কিন্তু টপ 4-এর মধ্যে আছেন, যেখানে সবার আগে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তারপরে আছেন লিওনেল মেসি, তারপরে আছেন ইরানের আলী দাই, এরপরে হচ্ছে সুনীল ছেত্রী। সো সেই সুনীল ছেত্রী যার 94 গোলস ফর ইন্ডিয়া, সেই সুনীল ছেত্রীকে তিনি ফিরিয়েছেন। শুধু নট অনলি তার এক্সপিরিয়েন্স, নট অনলি তার গোল স্কোরিং ক্যাপাবিলিটি, একই সঙ্গে তিনি আসলে টিমের যে হেড কোচ, তিনি বাংলাদেশ টিমের বর্তমান স্কোয়াডটাকেও তিনি খুব প্রায়োরিটি দিয়েছেন।
স্কোয়াডটাকে গুরুত্ব দিচ্ছেন, স্কোয়াডটাকে দেখছেন যে কারা বাংলাদেশ টিমে এখন আছে। আমি একটা রিসেন্টলি আর একটা নিউজ দেখছিলাম ইন্ডিয়া টিমের, তারা বলছে তারা বাংলাদেশের বিপক্ষে ক্লিন শিট রাখতে চায়, তারা ক্লিন শিট রেখে গোল হজম করতে চায় না এবং একই সঙ্গে গোল দিতে চায়। এখন বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচের মুখোমুখি হওয়ার আগে আমরা দুই দলের প্রিপারেশনটা তো যদি দেখি, বাংলাদেশ সৌদি আরবে আমরা জানি 10-12 দিনের একটা প্রিপারেশনাল ক্যাম্প করেছেন তাইপেতে, ওখানে একটা ক্যাম্প করেছিল, সেই ক্যাম্প শেষে বাংলাদেশ ফিরে আসছে। সেখানে ক্যাম্পে একটা ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের সুদানের সঙ্গে, কিন্তু সেই ম্যাচটি হয়নি। বাংলাদেশ শুধু নিজেদের মধ্যে প্রিপারেশনই নিয়েছে, কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা খুব বেশি তাদের হয়নি, যে এটা ইন্টারন্যাশনাল বা একটা ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে ম্যাচটা খেলতে পারলে তাদের নিজেদেরকে পরখ করে ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল। সেখানে বরং ইন্ডিয়া একটু এগিয়ে, তারা মালদ্বীপের সঙ্গে একটি ম্যাচ খেলবে 19 মার্চ। এই ম্যাচটি তাদেরকে নিজেদের পরখ করে দেখার সুযোগ থাকবে তাদের, বাংলাদেশ ম্যাচের আগে তারা আরও গুছিয়ে নিতে পারবে, এটা তাদের একটা অ্যাডভান্টেজ। আর খেলাটা হচ্ছে কিন্তু ইন্ডিয়ার মাঠে, সো ইন্ডিয়া স্বাভাবিকভাবেই সব দিক থেকেই শক্তিশালী দল হিসেবেই তো কাউন্ট হবে এবং অনেক জায়গা থেকে কিছুটা এগিয়ে রাখবে। কিন্তু এবার কিন্তু প্রেক্ষাপট ভিন্ন, অন্যবার হলে বলা যেত ইন্ডিয়া ফেভারিট, কিন্তু এবার কিন্তু ইন্ডিয়াকে ফেভারিট বলার সুযোগ নেই। ইন্ডিয়ার চিন্তায় আছে বাংলাদেশকে নিয়ে, অনলি ফর হামজা চৌধুরী, ফাহমিদুল ইসলামের মতো ইউরোপিয়ান ফুটবলাররা বাংলাদেশ টিমে যুক্ত হয়েছে। বাংলাদেশে অবশ্য প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ার হিস্ট্রি নাথিং নিউ। তারা 2013 সালে প্রথম ডেনমার্ক থেকে জামাল ভুঁইয়া এসেছিলেন, ধরে 12 বছর ধরে খেলছেন। এরপরে আর তারেক কাজী, আরও অনেকে এসেছেন, কিন্তু তারেক কাজী এরপরে কিছুটা সেটেল হয়েছেন, তারেক কাজী স্টিল খেলছেন। আর এই যে আমরা হামজা চৌধুরী অনেক কাটকর পেরিয়ে ফিফার অনুমতি নিয়ে এখন হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে চাপাবেন। মধ্যে হামজা চৌধুরী নিয়ে একটা উন্মাদনা তৈরি হয়েছে, হামজা চৌধুরী কত বড় তারকা, কত বড় সুপারস্টার, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। হামজা চৌধুরী অবশ্যই বড় সুপারস্টার, লেস্টার সিটি হয়ে FA কাপ জিতেছেন তিনি, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও তাকে প্রমাণ করার অনেক কিছু বাকি, এটাও মনে রাখতে হবে। হামজা চৌধুরী একটা অন্য কন্ডিশন, তিনি যে ধরনের ফ্যাসিলিটিস পেয়ে বড় হয়েছেন, যেভাবে ফুটবল শিখেছেন, ইংল্যান্ডের পরিবেশ, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের সিস্টেম অবশ্যই এক নয়। এই সিস্টেমের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে এই দলটার সঙ্গে মানিয়ে নিয়ে তাকে পারফর্ম করতে, 27 বছর বয়সী মিডফিল্ডারের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ, এরকম প্রেশার নিয়ে সাধারণত তিনি হয়তো ইংল্যান্ডে খেলেন না, কিন্তু বাংলাদেশের চাপটা অন্যরকম, দর্শকের চাপটা অন্যরকম। তবে কিছু পজিটিভ জিনিস আমরা খেয়াল করলাম, এই হামজা চৌধুরীর মতো প্রবাসী ফুটবলাররা যে আসছেন, এটা নিয়ে একটা প্রফেশনালিজমও বাফুফে আনার চেষ্টা করছে এবং আনতে হবে। রিসেন্ট বাংলাদেশ টিমের যে জার্সি উন্মোচন হয়েছে, ওটার মধ্যেও কিন্তু প্রফেশনালিজম এসেছে। ওই গুলিস্তান থেকে সস্তায় মানের আপনি বাংলাদেশের জার্সি এখনও দিতে পারবেন না। ওখানে ভালো কাপড়, ভালো ফেব্রিক্স, ভালো ডিজাইন, সব কিছুর মধ্যেই আমরা দেখলাম একটা পেশাদারি ছাপ। একটা পৃষ্ঠপোষক পেয়েছে জার্সির জন্য বাফুফে, সেখানে একটা ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইনটা খুব গ্রহণযোগ্যতা পেয়েছে। বাংলাদেশের লাল রক্ত আমরা দেখলাম, যেটা উজ্জীবিত করা একটা রং, সঙ্গে বাংলাদেশের চিরায়ত সব কালচার প্রতীক ফুটে উঠেছে, পদ্মা, মেঘনা, যমুনা নদী ফুটে উঠেছে, শাপলা ফুল ফুটে উঠেছে। এগুলো খুব ভালো সাইন যে বাফুফের মধ্যেও পেশাদারি আসছে, এরকম হামজা, ফাহমিদুলের মতো ইউরোপিয়ান ফুটবলার ইনভলভ হওয়ার কারণে, ইনক্লুড হওয়ার কারণে। আবার এটা নিয়ে দুরকম কথাও শুনলাম, আরেক রকম কথা শুনলাম, বাংলাদেশের কিছু সাবেক প্লেয়ার বা কিংবদন্তি প্লেয়ার আমরা যারা মনে করি বাংলাদেশের ফুটবলের প্রেক্ষাপটে, আলফাজ আসলামের মতো প্লেয়াররা অবশ্য, তাদের কিছু অবজারভেশন আছে যে এইভাবে বাইরের থেকে প্রবাসী ফুটবলার যদি আমরা আনি, তাহলে বাংলাদেশের সিস্টেমটা খুব যে বেশি ডেভেলপ হবে তারা মনে করেন না, কারণ এরা তো বাংলাদেশের সিস্টেমে বড় হয়নি, এরা উন্নত সিস্টেমে বড় হয়েছে। ইতালির, কেউ ইংল্যান্ডের, অনেক আমেরিকার সিস্টেম থেকে, কেউ কানাডার সিস্টেম থেকেও বড় ফুটবলাররা আসার কথা শোনা যাচ্ছে। তো সেইখানে তারা মনে করছে যে ওইসব ডেভেলপ সিস্টেম থেকে যদি আমরা ফুটবলার আনি, তাহলে বাংলাদেশের সিস্টেম তো আর ডেভেলপ হচ্ছে না, আমি তো রেডিমেড প্রোডাক্ট নিয়ে আসছি বাইরে থেকে। অবশ্য এটার বিপরীতেও যুক্তি আছে, সেই যুক্তিটা হচ্ছে তারা তো বাংলাদেশের ব্লাড, তার ওইসব প্লেয়ার তো ভিনদেশি প্লেয়ার না, তারা ভিন্ন ডিফারেন্ট ডেভেলপ সিস্টেমে বড় হতে পারে, তাদের ফুটবল স্কিলটা ওইভাবে তৈরি হতে পারে ওইসব সিস্টেমে, বাট তারা সবাই তো বাংলাদেশি প্রবাসী, তাদের গায়ে তো বাংলাদেশের ব্লাড, তারা ভিন্ন কেউ না। ফ্রান্স যদি এরকম অনেক অভিবাসীদের দল হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, সাউথ এশিয়াতে একটা ভালো ফুটবল টিম হতে পারবে না কেন? এটা বাংলাদেশ ফুটবল টিমটা এবার একটা অন্যরকম একটা ক্রেজ তৈরি করেছে, উন্মাদনা তৈরি করেছে, এরকম বহুদিন আমরা দেখি না, বিশেষ করে এই প্রজন্মের। যে এই প্রজন্মের ফুটবল সমর্থকরা বেশিরভাগই থাকে বাংলাদেশ খালি হারে হারে এবং খুব র্যাঙ্কিংয়ের তলানির একটা দল, যাদের দল 200-র কাছে চলে যায় যে দল, সেই দলে ক্লাস বা স্ট্যান্ডার্ড কিছু প্লেয়ার, ফুটবলার যুক্ত হচ্ছেন এবং সেই প্রথম যুক্ত হওয়ার লড়াইটা হবে ইন্ডিয়ার সঙ্গে। আর ইন্ডিয়া মানেই তো আপনি শুরুতে যেটা বললাম, অন্যরকম উত্তেজনা, অন্যরকম উত্তাপ। এই ম্যাচটা যদি বাংলাদেশ শিলংয়ে কিছু ভালো কিছু করে আসতে পারে, আমার ধারণা বা আমার মতো সব অনেকেরই প্রত্যাশা বা ধারণা, সে হারানো ঐতিহ্য হয়তো ধীরে ধীরে
সেই উন্মাদনা ফুটবলকে ঘিরে ফিরেও আসতে পারে।